নমস্কার। কোনো একজন বিশেষ ব্যক্তির কথা বলছি। নামটা প্রয়োজন নেই, কিন্তু যেটা ঘটনাটা একটু জানা প্রয়োজন এবং তার থেকেই একটা বাস্তব সত্যে পৌঁছানোর চেষ্টা করব। ব্যাপারটা হচ্ছে যে ভদ্রলোক তার ছেলের যে অনেক মূল্যবান ডকুমেন্টস পাঠিয়ে দিয়েছিলেন একটা অন্য মহানগরে, কলকাতার থেকে একটা অন্য মহানগরে পাঠিয়েছেন। পাঠানোর পরে প্রথম দিকে ট্র্যাকিং ঠিকমতো হচ্ছিল, বোঝা যাচ্ছিল 2-3 ঘন্টা বাদে বাদে স্ট্যাটাস চেঞ্জ হচ্ছে, তার মানে ঠিকমতোভাবেই প্যাকেটটা পৌঁছচ্ছে। তারপরে দেখা গেল যে অ্যাট দি এন্ড অফ দি সেকেন্ড ডে দেয়ার ওয়াজ নো আপডেটস, কোনো রকম তথ্য পাওয়া যাচ্ছে না। তখনই মাথায় একটা মানে চিন্তা ঢুকে গেল, প্যাকেটটা কি হলো, কোনো রকম তথ্য পাওয়া যাচ্ছে না কেন। তারপরে দেখা গেলো 48 ঘন্টা কোনো তথ্য নেই। তারপরে দম বন্ধ বা শ্বাসরোধকারী যে টেনশন, সেটার পরে হঠাৎ দেখা গেল যে অল্প সময়ের মধ্যে বেশ কয়েকটা আপডেট চলে এলো যে ইয়োর আইটেম হ্যাজ বিন ডিসপ্যাচড টু, মানে যেখানে যাওয়ার কথা সেইখানে, তারপরে পোস্ট অফিস, সাব পোস্ট অফিস, ডেলিভারি পয়েন্ট এবং শেষ পর্যন্ত আউট ফর ডেলিভারি এবং ফাইনালি ডেলিভার্ড। তার মানে একটা প্যাকেট যে বুকিং জায়গা থেকে ডেস্টিনেশনে পৌঁছতে প্রায় 4-5 দিন সময় দিয়েছে। প্যাকেট এই কারণে বলছি কারণ সেটা লেটার ছিল না, সেটা ছিল প্রায় 1 কেজি ওজনের একটা প্যাকেট। ফলে সেটা স্ট্যাটাস অ্যাকর্ডিং টু স্পিড পোস্ট রুল দ্যাট ওয়াজ এ পার্সেল। এবং এইটার যে রুট বলেই দেই যে মহানগরীতে পাঠানো হচ্ছিল সেটা হচ্ছে দিল্লি, এবং যে উপনগরী সেটাও দিল্লির কাছাকাছি একটা অঞ্চল, খুব একটা বেশি স্পেসিফিক হচ্ছে না। তা এখন ব্যাপারটা হচ্ছে যে এটা যদি একটা ইনশিওর্ড একটা প্যাকেজ হতো তাহলে যে গতিতে যেত, আর এটা যদি একটা সাধারণ স্পিড পোস্ট প্যাকেট হয় তার থেকে কিন্তু ওটা একটু স্পিডে যায়। কেন? এবং এই যে এইখান থেকে ধরুন আপনার বুকিং অফিস থেকে, অর্থাৎ কিনা স্পিড পোস্টে যেখান থেকে আপনি বুকিং করেছেন সেইখান থেকে যে জায়গাটাতে আপনি পাঠাচ্ছেন সেই জায়গাটা অন্য অন্য সময়তে হলে হয়তো দেখা যাবে যে 1.5 দিনের বেশি সময় লাগেনি, কিন্তু অনেক ক্ষেত্রে সতর্কতা নেবার জন্যে হয়তো দেখা যাবে যে প্রসেসটার মধ্যে একটা স্লোনেস ঢুকে গেছে। এই স্লোনেসটার কারণেই কিন্তু প্রাইভেট প্লেয়াররা এই স্পিড পোস্টের সঙ্গে অন্তত কিছুটা প্রতিদ্বন্দ্বিতা করার কথাও ভাবছে। তা না হলে স্পিড পোস্টের যে ইনফ্রাস্ট্রাকচার আছে তাতে প্রাইভেট প্লেয়ারদের মার্কেটে থাকারই কথা নয়। যেমন প্রাইভেট প্লেয়ার কারা সবাই জানে, যে ব্লু ডার্ট, ডিটিডিসি, যার পোশাকের নাম ডিটিডিসি, অ্যাকচুয়াল ফুল নাম হচ্ছে ডেস্ক টু ডেস্ক কুরিয়ার, ডেলিভারি, ফেডেক্স, গতি। এই যে প্রাইভেট প্লেয়াররা, এই প্রাইভেট প্লেয়ারদের সঙ্গে স্পিড পোস্টের তো নানা রকম পার্থক্য তো আছে, সেই পার্থক্যটা একটু পরে ডিসকাস করবো, কারণ স্পিড পোস্টটা কী করে হয় এবং স্পিড পোস্টের মাহাত্ম্য কোথায় এবং প্রাইভেট প্লেয়াররা কোথায় কোথায় স্পিড পোস্টের কাছে হেরে যাচ্ছে সেটা একটু বোঝানো দরকার। 1 নম্বর হচ্ছে যে স্পিড পোস্টের যে খরচ সেটা প্রাইভেট প্লেয়ারদের যে ডিটিডিসি, ফেডেক্স এদের থেকে অন্তত 5 থেকে 10 ভাগ কম। অর্থাৎ কিনা স্পিড পোস্টে যদি 100 টাকা লাগে তাহলে এই ডিটিডিসি বা ফেডেক্স এদের কিন্তু অনেক ক্ষেত্রে 700-800 টাকা, 1000 টাকাও লেগে যেতে পারে। এবং এটাও ঠিক যে স্পিড পোস্ট হয়তো দেখা যাবে যে প্রায়
3-4 দিন সময় নিল, এরা হয়তো দেখা যাবে যে একদিনের মধ্যে আজকে দুপুরে দিলেন তো কালকে সকালবেলা পৌঁছে গেল। কিন্তু এই যে দ্রুততা, এই দ্রুততার পিছনে রহস্যটা কি? রহস্যটা আর কিছু নয়, রহস্যটা হচ্ছে কানেক্টিভিটি। আপনি যদি বড় শহরে থাকেন বা মোটামুটিভাবে মহানগরে যদি নাও থাকেন, মহানগরের সঙ্গে ওয়েল কানেক্টেড রোড যদি থাকে, তাহলে এরা তো একটা প্লেনে তুলবে। সেই প্লেনটাতে ধরানোর জন্যে সেই শহর থেকে যদি বেলা 2 ঘন্টা আগে যদি পৌঁছানো যায় তাহলে হয়ে যাবে। কিন্তু যদি দেখা যায় যে বেলা 3টের সময়তে আপনি বুকিং করেছেন, তাহলে কি পরের দিন সকালে পৌঁছানো মোটেই না, সেটা তো সম্ভব না। এইখানেই একটা জায়গা আছে যেখানে কিন্তু স্পিড পোস্টের সঙ্গে প্রাইভেট প্লেয়ারদের একটা ডিফারেন্স থেকে যায়। প্রাইভেট প্লেয়াররা তখন করে কি, যে গাড়ি যেভাবে হোক না একটা কানেক্টিং গাড়ি ধরে এয়ারপোর্টে সেটা পৌঁছে দেবে, এবং এয়ারপোর্টে পৌঁছে দেওয়ার পরদিন সকালেই যদি সেটা ডেলিভারি হতে হয়, তাহলে কিন্তু যে ডেস্টিনেশন পয়েন্টটা সেটা কিন্তু থাকতে হবে মহানগরীর ধারে কাছের মধ্যে। অনেকগুলো কন্ডিশন কিন্তু এর মধ্যে চলে এলো। স্পিড পোস্টের কিন্তু ব্যাপারটা হচ্ছে যতগুলো পিনকোড আছে সেই ততগুলো জায়গাতে সে পৌঁছবে। আজকে যদি বলেন যে ফেডেক্সকে যদি বলেন যে একটা ভিলেজে গিয়ে এটা দিয়ে আসছে, তখন টেস্ট হবে যে ফেডেক্স স্পিড পোস্টের সঙ্গে পারে কি না। হয়তো নেবে, কিন্তু যে দ্রুততায় কলকাতা থেকে দিল্লি যাবে সেই দ্রুততায় তো আসবে না। তখন দেখা যাবে স্পিড পোস্টের সঙ্গে তার পার্থক্য অনেকটাই কমে এসছে। টাকা কিন্তু তারা অনেক বেশি নেবে। আর 2 নম্বর জিনিস হচ্ছে যে ক্ষতিপূরণের ব্যাপারটা। ধরুন কাগজ হারিয়ে যাওয়ার বা প্যাকেট হারিয়ে যাওয়ার যে সংখ্যা বা তথ্য, সেটা স্পিড পোস্ট আর এই যে প্রাইভেট যে সমস্ত কোম্পানি আছে তাদের মধ্যে কার কতটা, সেটাও আলোচনা করব। এবং তৃতীয় জিনিস হচ্ছে যে একটা কাগজ যদি হারিয়ে যায় তাহলে আপনি কত টাকা বা কী পাবেন। প্রথম কথা হচ্ছে যে এইখানে কিন্তু প্রাইভেটের সঙ্গে সরকারি সংস্থার অনেক পার্থক্য আছে। সরকারি সংস্থা হয়তো একটু স্লো, কিন্তু অনেক বেশি শিওর। কিন্তু প্রাইভেট সংস্থার সঙ্গে কিন্তু আপনাকে কুস্তি লড়তে হবে, যে আপনাকে প্রমাণ করতে হবে যে প্রাইভেট সংস্থার মানে ত্রুটির জন্যে। প্রথম কথা হচ্ছে যে তারা সহজে স্বীকার করবে না যে হারিয়েছে, তাদের স্বীকার করানোটা সমস্যা। আর স্বীকার করানোর পর তারপর ক্ষতিপূরণ যেটা হবে সেটা শুনলে তো যেন আঁতকে উঠবেন যে ভ্যালু অফ দি ডকুমেন্ট যা, তার তুলনায় ক্ষতিপূরণের কথা না ভাবাই ভালো। তাহলে আপনি পোস্ট অফিসে গেলেন, একটা মুখবন্ধ করা খাম দিলেন, স্ট্যাম্প তো এখন আর লাগে না। আপনি যে মুহূর্তে দিলেন, বুকিং ক্লার্ক বা কাউন্টারে যিনি বসে আছেন তিনি সঙ্গে সঙ্গে একটা বারকোড লেবেল প্রথমে লাগিয়ে দিলেন। লাগিয়ে দেওয়ার পরে তারপরে ঠিকানা দেখে দেখে ওনার যে কম্পিউটার আছে সেই কম্পিউটারে উনি ওটা ফিড করলেন যে এই যে প্যাকেটটা কার কাছে যাবে, সেন্ডার্স অ্যাড্রেস, তারপরে যিনি রেসিপিয়েন্ট অর্থাৎ যিনি পাবেন তার অ্যাড্রেস, তার পিনকোড, দুজনেরই কিন্তু পিনকোড থাকতে হবে এবং থাকতে হবে মোবাইল। কারণ এখনকার দিনে যে স্পিড পোস্টের নিয়ম হয়েছে তাতে মোবাইল ছাড়া স্পিড পোস্ট হবে না। কারণ অ্যাজ এ অ্যালার্ট SMS বা অথেন্টিকেশন, যে নাম্বারে আপনি ট্র্যাকিং করবেন সেই নাম্বারে বা BSNL হোক বা যেই হোক, তাদের কাছে তো তারা তো একটা তো পাঠাবে একটা মানে SMS। সেই SMS ধরে ধরেই তো আপনি তো জানতে পারবেন যে এখন ওটা স্টেজ কী। আর তারপরে ইন্ডিয়ান পোস্টের যে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে ক্লিক করলে সেখান থেকে তো ধারাবাহিকভাবে যখনই কোথাও কোনো একটা পৌঁছবে সেটা তো সেটা ধরা পড়ে যাবে। যাই হোক, তা এইবারে যে মুহূর্তে যে বুকিংয়ের যে অফিসার বা ক্লার্ক যিনি বসে আছেন তিনি তো ওটা এন্ট্রি করার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনাকে বলবে যে আপনার মোবাইল দেখুন একটা SMS গেছে, সেই মানে একটা OTP গেছে, সেই OTPটা আগে বলুন। OTPটা বলার সঙ্গে সঙ্গে যেহেতু ওটা অথেন্টিকেশন হয়ে গেল, সঙ্গে সঙ্গে দেখা যাবে যে একটা SMS চলেছে যে দি আইটেম হ্যাজ বিন বুকড। এবং এর মধ্যে একটা ইন্স্যুরেন্সের ব্যাপার আছে, যে ইন্স্যুরেন্স দিলে কিন্তু সেই ইন্স্যুরেন্সের আনুপাতিক হারে কিন্তু আপনার অতিরিক্ত খরচা দিতে হবে। এখন মনে রাখা দরকার
হিস্ট্রিটা অনেক বড় হয়ে যাবে, সেই জন্য এখন আর বলছি না, কিন্তু মনে রাখা দরকার যে এখন কিন্তু 2-3 ধরনের কিন্তু এই স্পিড পোস্ট বেরিয়েছে। স্পিড পোস্ট 24, স্পিড পোস্ট 48। 24 মানে হচ্ছে 24 ঘন্টার মধ্যে ডেলিভারি, 48 মানে 48 ঘন্টার মধ্যে দেরি। এর বাইরেও রয়েছে ইন্স্যুরেন্স, এর বাইরেও রয়েছে সাধারণ স্পিড পোস্ট, তার বাইরেও রয়েছে সাধারণ যে মেল, যেগুলো স্পিড পোস্টের নয়। সবাই তো পাঠাবে, ইট ইজ নট নেসেসারি যে সবাই স্পিড পোস্টেই দেবে। এবং ওটা দিয়ে দেওয়ার পর আপনি তো চলে এলেন। এরপরে দেখা যাবে যে যে বুকিং অফিস থেকে এই যে প্যাকেটটা এবং আরও অন্যান্য যে প্যাকেটগুলো সেগুলো পাঠানো হয়েছে হেড পোস্ট অফিসে। হেড পোস্ট অফিস তখন সেগুলোকে আবার একটা ব্যাগে ঢোকাবে। তখন আপনার যে প্যাকেটটা, সেই প্যাকেটটার নাম হচ্ছে আইটেম। আর 100টা এরকম আইটেম হয়তো একটা ব্যাগের মধ্যে ঢোকানো হলো, তখন সেটার নাম হয়ে গেল ব্যাগ। যে মুহূর্তে এই একটা আইটেম ব্যাগের মধ্যে ঢুকে গেল, তখন থেকে কিন্তু আর সেটা স্ক্যানিং হবে না। স্ক্যানিং মানে এই যে একটা টর্চের মতো আলো দিয়ে যে স্ক্যানিং করে না, মানে সেটার সঙ্গে কিন্তু ডাইরেক্টলি ওয়েবসাইটে যোগাযোগ রয়েছে। তা বুকিং ক্লার্ক যখন এটা অ্যাকসেপ্ট করেছিলেন বা রিসিভ করেছেন, তখন তিনি তো বুকিং অফিসের নাম দিয়েছেন, সেন্ডিং যে সেন্ডারের যে পিনকোড দিয়েছেন, রিসিভারের পিনকোড দিয়েছেন। এখন কিন্তু যে সেই অমুকের পাশের গলি, তমুকের পাশের গলি, এগুলো শুধু পোস্টম্যান ছাড়া কিন্তু আর কোনো কাজে দেয়, এখন শুধু পিনকোড টু পিনকোড। অতএব পিনকোড যদি না থাকে আর মোবাইল নম্বর যদি না থাকে, তাহলে না হবে, মানে স্পিড পোস্টই হবে না, ট্র্যাকিং তো দূরের কথা। যাই হোক, এই যে মানে বুকিং, যে বুকিংয়ে যিনি বসে আছেন, তিনি যখন কম্পিউটারে ফিড করলেন, তখন কম্পিউটার একটা বারকোড তৈরি করে। সেই বারকোডের মধ্যে কী থাকে, আগে দেখেন বারকোডের লেভেলটা। এরপরে দেখুন এর মধ্যে রয়েছে কি কি, যেমন একটা ট্র্যাকিং নাম্বার। ট্র্যাকিং নাম্বারের দেখবেন একটা 13টা নম্বরের একটা ট্র্যাকিং নাম্বার আছে। তার প্রথম অক্ষরটা অনুযায়ী এটা দেখা যাবে যে এটা মানে অ্যাকচুয়ালি কী ধরনের সার্ভিস। মানে হচ্ছে এক্সপ্রেস সার্ভিস। এরপরে দেখা যাবে যে আছে, আছে, এইরকম নানারকম ব্যাপারটা হচ্ছে যে সেটা হচ্ছে যে কোথাও বাল্ক রেটে, কোথাও গভর্নমেন্ট অফিসের সঙ্গে, কোথাও এক্সপ্রেস এর মেল সার্ভিস, এই ধরনের নানা ধরনের ক্যাটেগরি অফ সার্ভিস লেখা আছে। সাধারণ স্পিড পোস্টও হতে পারে। যেমন আপনাকে আমি একটা উদাহরণ দিচ্ছি যে কোথায় কী আছে। যেমন যে স্পিড পোস্ট শুধুমাত্র যদি থাকে তাহলে বুঝতে হবে যে সেটা স্পিড পোস্ট। তারপরে রেজিস্টার্ড পোস্টের জন্য একটা সংজ্ঞা রয়েছে, মানে হচ্ছে সাধারণ স্পিড পোস্ট। এই ধরনের নানা রকমের একটা মানে ক্লাস অফ সার্ভিস যেটা এখানে প্রোভাইড করার জন্য নেওয়া হচ্ছে, সেটা কিন্তু রয়ে গেছে। এরপরে 9টা ডিজিট আছে। এই 9টা ডিজিট কিসের? 9টা ডিজিটের মধ্যে 8টা হচ্ছে ইউনিক নাম্বার। এর মধ্যে কিন্তু সেন্ডিং অফিসের একটা কোড রয়েছে, রিসিভিং অফিসের কোড রয়েছে এবং পিন কোড রয়েছে। এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু রয়েছে এবং এই জন্যেই কিন্তু সমস্ত কিছু মিলে এন্টায়ার যে প্যাকেটটার সম্পর্কে এবং তার কি সাইজ বা তার কতটা ওয়েট, তার কতটা ডাইমেনশন, এই সমস্ত কিছু কিন্তু ওটার মধ্যে ঢুকে দেওয়া হলো এবং সেইটাই কিন্তু বারকোডের মধ্যে ঢুকে গেছে। এবারে যখনই সেই বারকোডটা স্ক্যান হবে, মানে যে বললাম যে যখনই লাইট ফেলা হবে, সেই লাইট ফেলা হলেই কিন্তু বোঝা হবে যে সেটাকে স্ক্যান করা। যখনই স্ক্যান হবে তখনই কিন্তু ওয়েবসাইটে কিন্তু উঠে গেল যে ধরুন আপনি স্ক্যান করছেন, মানে ওটা যেহেতু হাতে পেয়েছে সেই জন্য তো স্ক্যান করলেন, সঙ্গে সঙ্গে ওটা যাবে যে ব্যাগেজ রিসিপ্ট, সরি আইটেম রিসিপ্ট। এবার আইটেম থেকে যখন ব্যাগ হয়ে গেল, তখন ব্যাগের যে মুভমেন্টটা সেটা কিন্তু পাবলিকে জানতে পারবে না যতক্ষণ না পর্যন্ত ব্যাগ খুলে আবার আইটেমটাকে বার করা হচ্ছে। ধরুন এখান থেকে কলকাতা যাবে, তা কলকাতা যখন যাবে, কলকাতা পৌঁছে যাওয়া পর্যন্ত, বুকিং অফিস থেকে কলকাতা পৌঁছে যাওয়া পর্যন্ত কিন্তু আর ট্র্যাকিং থাকছে না। কিন্তু কলকাতা অফিস থেকে যখন আবার কলকাতার মধ্যে কোনো একটা জায়গাতে যাবে, তখন তো আবার আইটেম ওয়াইজ তো খুলে বার করতে হবে। তখন
দেখা যাবে যে ব্যাগেজটা কিন্তু ওপেন হয়েছে। তখন স্ক্যানিং করা হলো, তখন বুঝতে পারবে যে এই পোস্ট অফিসে ওটা গেছে। আবার সেই পোস্ট অফিসে যখন কেউ রিসিভ করার পরে তারপরে যখন আবার সেখানকার পোস্টাল যে ক্লার্ক আছে, সেই পোস্টাল ক্লার্ক কিন্তু সেটা ওপরে স্ক্যানিং করে তখন বলবে যে হ্যাঁ অমুক মিস্টার অমুক অফ বিট নাম্বার দিস আউট ফর ডেলিভারি, তারপরে ডেলিভারি। তাই এটা হয়ে গেল ধরুন এখান থেকে শুধু কলকাতায় যাওয়ার জন্য। কিন্তু সমস্যাটা কোথায় হয়, ধরুন কলকাতা থেকে দিল্লি। এবারে কলকাতা থেকে দিল্লির সময়তে একটা সাধারণ এনভেলপের যে কন্ডিশন আর সাধারণ একটা পার্সেলের যে কন্ডিশন দুটো এক নয়। পার্সেল একটু ধীরে যায় এবং এনভেলপ একটু স্পিডে যায়। এবং এটা যাওয়ার পরে এটা কলকাতায় পৌঁছানোর পরে তারপর দেখা যাবে যে অনেকগুলো ব্যাগের সমষ্টি হয়েছে। এইবারে ওখানে সর্টিং হয়। সর্টিং হওয়ার পরে এখানে পিনকোড ওয়াইজ সর্টিং। তো আপনার বুকিং অফিস থেকে তো পিনকোড অনুযায়ী তো সর্টিং তো হয়েই গেছে। হয়ে যাওয়ার পরে ধরুন দিল্লিতে অনেকগুলো পোস্ট অফিস আছে, পিনকোড আছে। দিল্লির কত নম্বর, ধরুন 110025। তা 25-এর জন্য একটা প্যাকেট, যেহেতু দিল্লি যাচ্ছে। আবার দেখা যাবে যে 26-এর জন্য আরেকটা প্যাকেট। এইখান থেকে কিন্তু এই প্যাকেটগুলো তৈরি হতে যাচ্ছে। কিন্তু এই ব্যাগেজগুলো কিন্তু আবার সমষ্টিগতভাবে আর একটা বড় প্যাকেজ তৈরি হবে এবং সেটার জন্যই রয়েছে কিন্তু এই টিএমও বলে আছে। টিএমও মানে হচ্ছে টার্মিনাল মেল অফিস। তারপরে এনএসএইচ মানে ন্যাশনাল সর্টিং হাব। কোল এপি টিএমও মানে কলকাতা এয়ারপোর্ট টার্মিনাল মেল অফিস। অর্থাৎ কিনা এখন ওটা ওই টার্মিনাল অফিসে গেছে, গিয়ে আবার সেটাকে আরেকটু বড় ব্যাগেজ তৈরি করা হবে। আপাতত এটা দিল্লির জন্য তৈরি হলো। দিল্লি হয়ে যাওয়ার পর তারপরে দিল্লিতে পৌঁছানোর পর দিল্লি এপিটিএমও দেখাবে। দিল্লি এপিটিএমও দেখানোর পরে তারপর সেটা ওখান থেকে কোথায় যাবে, সেটা যেতে পারে এপিএমসি বলে একটা ইউনিট আছে। এপিএমসি নয়, এএমপিসি, অটোমেটেড মেল প্রসেসিং সেন্টার। ম্যাসিভ একটা মানে জায়গা, যেখানে প্রায় 300 ফুট লম্বা একটা মেশিন আছে। সেই মেশিনে খোপ করা আছে এবং তাতে কুইক রিডিং সমস্ত ক্যামেরা রয়েছে, অপটিক্যাল ক্যারেক্টার রিডিং যে ক্যামেরা। সেই ক্যামেরাতে যদি ঠিকমতোভাবে যদি পোস্টাল অ্যাড্রেসটা যদি দেওয়া থাকে, তাহলে ক্যামেরার সঙ্গে সঙ্গে পিনকোডটা রিড করে নিয়ে নিজের থেকেই কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে 11-025 এই খাপ, 11-026 ওই খাপ, এই করে যদি দিল্লির যে লোকাল ডেলিভারির জন্য যদি হয়ে থাকে, তাহলে সেটাকে তো বিভিন্ন খাপে তো ঢুকিয়ে দিলে। এবং দিল্লি থেকে যদি আরও বেশ কিছু দূরে যায়, তাহলে সেক্ষেত্রে যেখানে এয়ারপোর্ট নেই, তাহলে সেক্ষেত্রে আবার গাড়ি করে রোড ট্রান্সপোর্ট করতে হবে। তার জন্য কিন্তু নানা রকম প্রায় 250 মতো এরকম খোপ রয়েছে। সেই খোপের মধ্যে কিন্তু এই যে মেশিনটা, সেই মেশিনটা কিন্তু নিজেরাই সর্টিং করে দেবে। মানুষের যদি ম্যানুয়াল সর্টিং হতো, তাহলে কিন্তু যে সময় লাগতো সেই সময়টাতে চিন্তা করতে পারা যায় না। একটা দুটো করে এটা কি লিখেছে, এটাই লিখেছে। সেই জন্য যদি স্পিড পোস্টের সময়তে একটা নিয়ম হচ্ছে কি, যে লেখাটা কিন্তু এতটাই ক্লিয়ার হতে হবে যে 1 মিলি সেকেন্ডেরও ভগ্নাংশের 1 ভাগের মধ্যে ওটা রেড করে এমন স্পিডে বার করে দেবে ওটাকে, যে ওটা নিজে থেকে কিন্তু বিভিন্ন খোপে গিয়ে হাজির হবে। আপনাকে কিছুই করতে হবে। এবারে শুধু খোপটার গায়ে তো লেখা রয়েছে যে কোথায় কি, মানে এটা কোন অ্যাড্রেসের খোপ। সেইখান থেকে ওটা বার করে নিয়ে বস্তা বেঁধে তারপর আবার ওটাকে বাইরে অপেক্ষমান গাড়িতে তুলে দেওয়া হবে। কিন্তু এতক্ষণ ধরে যে এই যে এএমপিসি হোক বা সর্টিং হাউস হোক, তখন তো ব্যাগ থেকে খুলে তো আবার ইন্ডিভিজুয়াল আইটেম চলে এসছে। ইন্ডিভিজুয়াল আইটেমগুলোকে তখন আবার স্ক্যানিং করা হয় এবং স্ক্যানিংয়ের ফলে ট্র্যাকিংয়ে আবার উঠে যাবে যে হ্যাঁ এটা এই জায়গাতে এসছে। কারণ স্ক্যানিং হওয়া মানেই কিন্তু ওটা ওই জায়গার মানুষের যেহেতু ওটাকে হ্যান্ডেল করেছে, তাহলে স্ক্যানিংটা করতে পারছে। এরপরে গাড়িতে করে উঠে চলে গেল। উঠে চলে যাওয়ার পরে তারপরে পোস্ট অফিসে যখন পৌঁছলো, তখন 2-3 ঘন্টার মধ্যে দেখা যাবে যে আরেকটা স্ক্যান রিপোর্ট এসছে যে রিসিভড ইন অমুক পোস্ট অফিস। তারপরে আরেকটা হলো যে প্যাকেজ ইনভয়েসড, অর্থাৎ কিনা লিস্টিং হয়ে গেছে। সমস্ত কিন্তু ওই একই মেশিন থেকে ওই কিন্তু লিস্টগুলো বেরিয়ে আসছে এবং তারপরে বেরিয়ে চলে গেল। তো এইটা হচ্ছে স্পিড পোস্টের নিয়ম। এই নিয়ম মানে কি, ওয়ার্ক ফ্লো। তার মানে এর সঙ্গে কতগুলো
জায়গা জড়িত। স্পিড পোস্ট তো শুধু এয়ার নিয়ে নয়, যেখানে এয়ার মানে যেখানে এয়ারলাইন্সের দ্বারা কানেক্টেড সেখানে নয় এয়ারলাইন্স হলো, এরপরে যেখানে শুধুমাত্র রেলে যাবে, সবসময় যে এয়ারপোর্ট দিয়ে গেলে তো সবসময় তার গতি তো, যেমন আজকে যদি বেনারসে যান, বেনারসে ট্রেনের সুবিধা না এয়ারের সুবিধে? কলকাতা থেকে বেনারসের ফ্লাইট থাকলে এয়ারে চলে যাবে, কিন্তু তার থেকে আরও বেশ কিছু দূরে যদি যেতে হয় তখন সেখানে কি হবে? তখন সেই এয়ারপোর্টে লাগোয়া কোনো রকম এরকম শর্টিং যে হাব যদি না থাকে তাহলে তো কাজ হবে না। ফলে এখানে সিদ্ধান্ত নিতে হবে যে রুটিংটা কি হবে। এই রুটিংটা কিন্তু মেশিনে ঠিক করে দেয় যে কোনটা বাই রোডে যাবে। বাই রোডে যেমন ধরুন আজকে এখান থেকে যদি মানে পাটনা বা আরও কিছুটা দূরে কোনো একটা মধ্যবর্তী কোনো একটা আধা শহরে যাবে, তার সেক্ষেত্রে কিন্তু একটা ডেডিকেটেড একটা রোড লাইন্স থাকে, যেটা পোস্টাল ডিপার্টমেন্টের নিজস্ব গাড়ি গিয়ে কিন্তু সেখানে ডেডিকেটেড, সেখানে কিন্তু অল গ্রিন থাকবে যাতে ওটা সময় মতো পৌঁছতে পারে। এইবারে ব্যাপারটা হচ্ছে যে রেলের ক্ষেত্রেও তাই, রেলও তো মেজর স্টেশনে নিয়ে চলে গেল, মেজর স্টেশন থেকে আবার তাকে তো গাড়িতে করে তো বিভিন্ন রিমোট এরিয়াতে যেতে হবে। ফলে এই যে কমিউনিকেশন ডিপার্টমেন্টের আন্ডারে এই যে ডিপার্টমেন্ট অফ পোস্ট যে কি ম্যাসিভ অপারেশন করে, এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে কি সময় হয়তো কিছুটা বেশি লাগে, কিন্তু যদি রিলায়েবিলিটি এবং রিচেবিলিটি যদি দেখতে হয় তাহলে কিন্তু স্পিড পোস্টের সঙ্গে কারোর কোনো রকম তুলনা হবে না। মানে ফেডেক্স কিন্তু বা গতি বা ডিসি এরা কিন্তু বিদ্যুৎ গতিতে মির্জাপুরের গ্রামে আপনার প্যাকেট পৌঁছে দেবে না, যেটা একটু স্লো হলেও নিশ্চিতভাবে স্পিড পোস্ট কিন্তু পৌঁছে দেবে। এটাই হচ্ছে স্পিড পোস্টের অপারেটিভ। অনেকেই প্রশ্ন করে, আচ্ছা ট্র্যাকিংয়ের সময়তে হঠাৎ দেখা যাবে যে একটা বেশ কিছুটা সময় দ্যার ইজ নো আপডেট। অনেকে চিন্তা করেন যে প্যাকেটটাকে হারিয়ে গেল। মোটেই হারায় না। পাবলিকের কাছে যে তথ্য আসে না সেটা কিন্তু পোস্টাল ডিপার্টমেন্টের যে ইন্টারনাল তথ্য কিন্তু দেখা যাবে যে আপনার ক্ষেত্রে হয়তো 4টে এন্ট্রি হয়েছে এখনো পর্যন্ত, ততক্ষণে 15টা এন্ট্রি হয়েছে, কারণ কোন টেবিল টু কোন টেবিল এটা মুভমেন্ট হচ্ছে সেটা কিন্তু এভরিথিং ইজ ডকেটেড, এবং প্রত্যেকটা জায়গাতে কিন্তু এমনভাবেই মানে পার্সন হু হ্যান্ডেলড দি প্যাকেট অথবা ব্যাগ সেটা এমনভাবে লোকেটেড করা আছে কেউ রেসপন্সিবিলিটি এড়িয়ে যেতে পারবে না। সরকার যেমন পয়সা দেয় তেমনি সরকার কিন্তু খাটিয়েও নেয়। এখন অ্যাকাউন্টেবিলিটির জায়গাটা এমনই যে রিলায়েবিলিটির দিক থেকে প্রাইভেট প্লেয়ারদের থেকে স্পিড পোস্ট কিন্তু অনেকটাই এগিয়ে। এই যে ধরুন আজকে যদি যে কোনো টার্মিনালে, যদি এয়ারপোর্ট টার্মিনালে বা রেলের যে আরএমএসের যে অফিস আছে সেখানে গিয়ে দেখতে হবে মানে গাড়ির পর গাড়ি আসছে যাচ্ছে, কিন্তু কটা জায়গাতে শুনেছেন যে কাগজ হারিয়ে গেছে? অর্ডিনারি পোস্ট হলে অন্য কথা, কিন্তু স্পিড পোস্ট সম্ভবত 0.1%ও হবে না, এতটাই এর রিলায়েবিলিটি। এবং সিএজির যে রিপোর্ট, সেই রিপোর্ট বলছে যে পোস্টাল ডেলিভারিতে কিন্তু স্পিড পোস্ট 99%-এর উপর তার সাকসেস রেট। এবং স্পিড পোস্টের কতটা কি ক্ষতিপূরণ দিতে হয়েছে বা কতটা কি কমপ্লেন করেছে, বা আরও যে বেসরকারি যে সংস্থাগুলো আছে তারা কতটা এরকম কমপ্লেন পায় এবং কতটা তারা কম্পেনসেশন দিতে হয়েছে, সেটাও এইবারে আলোচনা করব। তথ্য বলছে সিএজি, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, তারা একটা স্টাডি চালিয়েছিলেন যে প্রাইভেট যে সংস্থাগুলো আছে তাদের যে ডেলিভারি আর স্পিড পোস্টের ডেলিভারির মধ্যে পার্থক্য কোথায় এবং কতটা। এবং তাতে দেখা যাচ্ছে মেজর সিটিজে স্পিড পোস্টের সাকসেস রেট মানে সঠিক যে রেসিপিয়েন্ট তার কাছে চিঠিটা পৌঁছে তার যে অ্যাকনোলেজমেন্ট নেওয়া, এইটাকে বলছে সাকসেস। সেই সাকসেসে স্পিড পোস্ট 99% সাকসেসফুল মেজর সিটিজে। দুর্গাপুর, আসানসোল, শ্রীরামপুর, খড়গপুর,
যাই হোক, এই সমস্ত জায়গাতে 99% এবং কলকাতা ইটসেলফ 99% সাকসেস রেট। এবং এর মধ্যে কিন্তু ইনশিওর করা প্যাকেটের কথা ধরা নেই, সেখানে প্রায় সব জায়গাতেই 100-100। অর্ডিনারি পোস্ট মানুষ নিজেই যাকে অতটা গুরুত্বপূর্ণ ভাবেনি, তাদের মধ্যে হয়তো কোথাও 1% বা কোথাও তারও কম, হয়তো একটু এদিক ওদিক আছে। লোকাল লেভেলে 98% স্পিড পোস্টের পারফরমেন্স, আর তেহসিল বা রুরাল লেভেলে 100%। এইটা হচ্ছে স্পিড পোস্টের পারফরমেন্স রিপোর্ট। হোয়ারেজ প্রাইভেট যে সমস্ত ক্যারিয়ার্স আছে তাদের মেজর সিটিজে সাকসেস রেট হচ্ছে 92-93%, যেটা অন্যের ছিল মানে স্পিড পোস্টের ছিল 99%, সেটা প্রাইভেটের ক্ষেত্রে হচ্ছে 92-93%। লোকাল লেভেলে স্পিড পোস্টে ছিল 98%, আর প্রাইভেটে হচ্ছে 93%। অর্থাৎ কিনা চিঠি বা প্যাকেজ মিসিংয়ের যে সংখ্যা প্রাইভেটে কিন্তু অনেক বেশি। অনেকেই প্রাইভেটের নাম শুনলে হয়তো বেশ শ্রদ্ধা বোধ করেন, কিন্তু শ্রদ্ধা বোধ করার আগে সিএজির রিপোর্টটা বোধহয় একটুখানি জেনে নেওয়া প্রয়োজন। আর তেহসিল লেভেলে বা রুরাল লেভেলে গ্রামে গঞ্জে যে পরিমাণ ঠিকানাতে স্পিড পোস্ট পৌঁছায় সেখানে তো প্রাইভেট প্লেয়াররা তো পৌঁছতে পারবেই না, এবং পৌঁছতে পারলেও তাদের সাকসেস রেট হচ্ছে 83%, যেখানে স্পিড পোস্টের রিচ হচ্ছে 100%। শুধু রিচ না, সাকসেস রেট। তাহলে এখান থেকেই বোঝা যাচ্ছে যে স্পিড পোস্টের সঙ্গে প্রাইভেট প্লেয়ারদের কোথায় পার্থক্য। ধরুন এই যে এই প্যাকেজ রাস্তায় হারিয়ে গেল, বা যে প্রতিশ্রুত যে সময় যার মধ্যে ডেলিভারি হওয়ার কথা ছিল সেটা ডেলিভারি দিতে পারলো না, বা জিনিসটার কোনো ক্ষতি হয়েছে, এই সমস্ত ব্যাপার যদি ঘটে, অর্থাৎ স্যাটিসফ্যাক্টরি যে ডেলিভারি সেটা যদি না হয়, বা নন ডেলিভারি অর্থাৎ ওটা ডেলিভারি হয়নি, হারিয়ে গেছে, তাহলে কে কী করবে? তখন কিন্তু একটা রীতিমতো প্রশ্নের ব্যাপার আছে। যেমন ধরুন আপনি মার্কশিট, অ্যাডমিট কার্ড, এই ধরনের সমস্ত যেগুলোর অ্যাকচুয়ালি ভ্যালু কখনোই টাকার অঙ্কে বোঝানো যাবে না, সেই জিনিসগুলোর যে অরিজিনাল সেটা আপনি প্যাকেজে করে পাঠিয়েছেন, তখন যদি সেটা হারিয়ে যায়, যদিও হারানোর রেট কত অলরেডি ডিসকাস করেছি, স্পিড পোস্ট বহু যোজন এগিয়ে প্রাইভেট প্লেয়ারদের থেকে, কিন্তু স্পিড পোস্টও বা কি কম্পেনসেশন দেবে? যদি লস্ট বা হারিয়ে যাওয়া ব্যাপার হয় তাহলে দেবে ডাবল দ্য পোস্টেজ, অথবা 1,000 টাকার যেটা কম। অর্থাৎ কিনা পোস্টেজ লেগেছে ধরুন 150 টাকা, আর সেই পোস্টেজটা মিসিং, তাহলে 150 × 2 300 টাকা ক্ষতিপূরণ পাবেন। সারা জীবনের যে সব থেকে ভাইটাল ডকুমেন্ট হারিয়ে যাওয়ার ফলে কেউ 300 টাকা পাবে। আর সেইটা প্রাইভেট প্লেয়ার, ব্লু ডার্ট, ফেডেক্স, এরা তার থেকে কিছুটা বেশি দেবে, কিন্তু সেটাও কিন্তু 5,000 টাকার অথবা তার কম। 2 নম্বর হচ্ছে ডিলে, দেরিতে পৌঁছেছে। এই দেরিতে পৌঁছানোর ক্ষেত্রে কি ব্যাপার আছে? ডাবল দ্য পোস্টেজ ইন কেস অফ স্পিড পোস্ট, অর্থাৎ কিনা স্পিড পোস্ট 150 টাকা দিয়েছেন, 150 টাকাই দেবে, কিন্তু প্রাইভেটের যে কুরিয়ার আছে তারা 1 পয়সা দেবে না। তাদের ওখানে যে ক্লজ আছে তাতে ডিলে কি সেটা ব্যাখ্যা করা নেই। ড্যামেজ, প্রাইভেট প্লেয়াররা কোনো ড্যামেজ এর জন্য কোনো ক্ষতিপূরণ দেবে না।
জিনিসটা ক্ষয় হয়েছে তার জন্য কোনো ক্ষতিপূরণ দেবে না। কিন্তু স্পিড পোস্ট যে টাকাটা পোস্টেজ হিসেবে নিয়েছে সেই টাকাটা ফেরত দেবে। এরপরে কম্পেনসেশনের ব্যাপারটা কিছুটা বাড়তে পারে যদি প্রাইভেট প্লেয়ারদের কাছ থেকে কেউ ইন্স্যুরেন্স কিছুটা কিনে নেয়। আর স্পিড পোস্টের ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে এটা অপশনাল, আপনি ইন্স্যুরেন্স কিনতেও পারেন, নাও কিনতে পারেন। অর্থাৎ তুল্যমূল্য বিচারে যদি আসে তাহলে কিছুটা গতি মন্থরতা ছাড়া প্রাইভেট প্লেয়ারদের থেকে স্পিড পোস্ট বহু যোজন এগিয়ে। শুধুমাত্র বিজ্ঞাপনে বা অন্যান্য চাকচিক্যময় যে ব্যাপারটা পর দেখিয়ে হয়তো বলবে যে দেখুন আমরা দিল্লিতে 12 ঘন্টার মধ্যে পৌঁছে দিয়েছি, কিন্তু তার সঙ্গে লস কেসগুলোও তো বলতে হবে। এবার আপনি যখন ডিসিশন নেবেন তখন তো আপনাকে সুচিন্তিতভাবে ডিসিশন নিতে হবে যে স্পিড পোস্ট না প্রাইভেট। প্রাইভেট হলে কোন জায়গাতে ভালো, শুধু যেখানে আর কোনো উপায় নেই এবং সময় এতটাই সীমিত, শুধুমাত্র সেই সব কেসেই বা ভারী ভারী যে কথাটাতে প্রাইভেট প্লেয়ারদের আনছি না। ধরুন কোথাও কোনো একটা কিছু ঘটনা ঘটেছে এবং তার ফলে কারো একটা রিসিপ্ট বা সার্টিফিকেট লাগবে, স্পিড পোস্টের যে ট্র্যাকিং রিপোর্ট আছে সেই ট্র্যাকিং রিপোর্ট কিন্তু আদালত গ্রাহ্য প্রমাণ। প্রাইভেট প্লেয়ারদের কাছ থেকে এই ধরনের যে কোনো রকম ট্র্যাকিং রিপোর্টের তো বালাই নেই, বা যদি থেকেও থাকে কিছু তাহলেও সেটা আদালত গ্রাহ্য সেইভাবে নয়, তর্কাতীত পাবে। অর্থাৎ কিনা যে কোনো জায়গাতে ডিসপিউট সেটেলমেন্টের ক্ষেত্রে আগে দেখা হয় যে তোমার যে কুরিয়ারের যে রিপোর্ট আছে সেটা কি, যদি দেখা যায় যে ইন্ডিয়া পোস্টের যে সার্টিফিকেট বা তাদের যে ট্র্যাকিং রিপোর্ট বা তাদের যে অন্যান্য যে দলিল দস্তাবেজ সেগুলো যতটা গ্রহণযোগ্য বা যেভাবে গ্রহণযোগ্য, প্রাইভেট প্লেয়ারদের যে সার্টিফিকেট সেটা সেভাবে গ্রহণযোগ্যই না। অতএব এক্ষেত্রেও স্পিড পোস্ট কিন্তু বহু যোজন এগিয়ে। তবে স্পিড পোস্টে একটা জায়গাতে কিন্তু উন্নতি করা খুব প্রয়োজন, সেটা হচ্ছে এই যে হাইটেক পদ্ধতিতে এত নিখুঁত যে যার ডেলিভারি সিস্টেম, সেই সিস্টেমের যে এন্ড যে লাস্ট মাইলে যে ব্যাপারটা ঘটছে অর্থাৎ কিনা ডেলিভারি, এই ডেলিভারির ব্যাপারে কিন্তু উন্নতি হওয়া প্রয়োজন। কেন বলছি না, ডেলিভারি যারা দেন পোস্টম্যান তারা হয়তো সব মানুষকে চেনেন, আবার যেখানে মানুষজন মানে মানে যাতায়াত চলছে তিনি ফিক্সড না, তাহলে সেক্ষেত্রে কিন্তু আইডেন্টিফাই করার কিন্তু মুশকিল আছে। আর 2 নম্বর হচ্ছে হয়তো স্বল্প শিক্ষার কারণে পোস্টম্যানরা অনেক ক্ষেত্রে কারো রেকমেন্ডেশন ওই ওকে দিয়ে দিল। তাহলে এই হাইটেক সিস্টেম জাইগান্টিক একটা সিস্টেমের মাধ্যমে যেটা কলকাতা থেকে দিল্লির উপর মানে যে সুবারবান অঞ্চলে চলে এলো যে অবিশ্বাস্য দ্রুততায়, তারপর দেখা হলো সেটা একটি ভুল লোককে ডেলিভারি দেওয়া হচ্ছে। তাহলে ভুল লোককে ডেলিভারি দিলে গোটা ব্যাপারটা করা তাহলে কী অর্থ? অর্থাৎ কিনা ডেলিভারির সময় তো কিন্তু সতর্ক থাকা উচিত যে কিসের বিনিময়ে। বুকিংয়ের সময়তে যেমন ওটিপি দিয়ে একটা তার কাছ থেকে মানে কনফার্মেশন নেওয়া হয়েছে, ডেলিভারির সময়তেও তো কিছুটা তো সতর্কতা থাকা দরকার। তা না হলে সমস্ত কিছুই তো মিথ্যায় পর্যবসিত হবে। ডিপার্টমেন্ট অফ পোস্টকে কিন্তু এই ব্যাপারে নজর দিতে হবে, তাহলে তারা একদম আনপ্যারালাল হয়ে উঠবে। কেমন লাগলো এপিসোডটা জানালে ভালো লাগবে। এটা একটা তথ্য নির্ভর এপিসোড করার চেষ্টা করলাম। বেশ কিছু জিনিস হয়তো আমাদের সবার জানা নেই, সেটা জানানোর চেষ্টা করলাম। আপনাদের রিয়াকশনের জন্য অপেক্ষা করব। নমস্কার।